এই যে দুর্গন্ধ, এইটা প্রায় এখনো পর্যন্ত পাওয়া যায়। রীতিমতো উনি হাত জোর করে বলছে আমার মায়ের সামটার পর কেটে টক টক টক, মানে সিঁড়ির দিকে ক্যামেরাটা করেছি না অন। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে ঘটনা নিয়ে। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো দিদি ভাই আমরা অপেক্ষা করছি, তুমি ঘটনা কবে দেবে। এই তো চলে এসেছি ঘটনা নিয়ে। তাহলে চলো কথা বলে সময় নষ্ট না করে তোমাদের সবাইকে বলো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। তাহলে চলো আজকে সোজা যাবো ঘটনায়। তো দর্শক বন্ধুরা, তোমরা অনেকেই দেখেছো যে আমি হঠাৎ করে তোমাদের কিছু না জানিয়ে চলে গেলাম কোথায় না, ফেদারগঞ্জ, বকখালি। হ্যাঁ, অ্যাকচুয়ালিও বহুদিন ধরে আমার একজনের সাথে কথা হচ্ছিল। উনি আমাকে যোগাযোগ করেছিলেন প্রায় আজ থেকে 1.5 মাস আগে, তারও বেশি হবে। উনি আমাকে বলেছিলেন যে দিদি ভাই আপনি যেহেতু এইসব ভূত প্রেত এইসব নিয়ে সত্যি ঘটনা আপনি অনেক বলেন, আর আপনার অনেক ফুটেজ দেখেছি, ভিডিও দেখেছি, যা দেখে আমাদের মনে হয়েছে যে এখানে একটা না বললে ভুল হবে, আমাদের বকখালিতে 2টো হোটেল আছে। হ্যাঁ, 2টো হোটেল, ঠিক শুনছো, 2টো হোটেল। বহু বছর ধরে লোক কিন্তু আসে, পর্যটককে কিন্তু ভাড়া দেয় ওনারা নিজের মুখেই বলেছেন দিদি ভাই আমরা ভাড়া দিই, কারণ এর উপরেই কিন্তু অনেকগুলো মানুষের পেট চলে। তো আমি প্রথম যে আজকে ফুটেজটা তোমাদের দেখাবো, তারপর তোমাদের আমি ঘটনাটা বলবো। আর যে ঘটনাটা রয়েছে যেই হোটেলের, সেইটা আমি আগামী 2 দিন পর আসছি, কারণ মাঝখানে অনেকগুলো ঘটনা এসেছে, সেগুলো একে একে বলে নিই। তারপর কিছুদিন পর আমি সেই ঘটনাটা ফুটেজ সহকারে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা হোটেলটা বাইরে থেকে দেখলেই ভয় পাবে, হোটেলের ঘটনা শোনার আগে হোটেলের চিত্র দেখলেই তোমরা ভয় পাবে। হ্যাঁ, যাই হোক। আর হ্যাঁ, ঘটনায় যাওয়ার আগে এইটা আমি বলে রাখি, আমি কিন্তু কোনো রকম তান্ত্রিক না, বা আমি কোনো কালা জাদু এসব টোটকা আমি জানি না। তবে আমি যে গেছিলাম, তোমরা অনেকেই ভেবেছো হয়তো দিদিভাই কিছু তান্ত্রিক ধরনের বা কিছু এরকম কিছু না, শুধু যেহেতুনিক ওখানে ঘটনা ঘটছে সেই ঘটনাটাই আমাকে শেয়ার করে। দেন আমাকে বলেছে হোটেলের নাম বলবেন না, আপনি ঘটনা শেয়ার করেন। হ্যাঁ, এইটা কেন বলেছে, কেউ কারোর হোটেলের ঘটনা কেউ কি সোশ্যাল মিডিয়ায় কখনো পাবলিক করবে, এটা তো সবার মাথায় আসবে। তবে তোমাদের বলে দিই, আমাদের পরিচয়ের একটা টিম আছে, যেই টিম তারা কিন্তু এইসব হোটেল, অনেক বাড়ি যেগুলো ভয় পাওয়ার মতো, হান্টেড বা ভুতুরে যেটাই বলো না কেন, কোনো বাড়িতে কোনো রকম জিনের অস্তিত্ব রয়েছে, বা অনেক দিন ধরে কোনো বাড়িতে নেগেটিভ আত্মা, হয়তো তার পূর্বপুরুষ মারা গেছে, তাদের আত্মা এখনো পর্যন্ত ওখানে রয়ে গেছে, এখনো মুক্তি পায়নি, সেখান থেকে যেতে পারিনি, এরকম কিন্তু আমাদের একটা টিম আছে, তারা যাবে। যার কারণে আমাকে কিন্তু হোটেল থেকে ডেকে পাঠায়। দেন ওনারাই বলেন যে আপনি ম্যাডাম আগে দেখে যান, সব কিছু বিষয়টা আমি জেনে, সব কিছু ঘটনা কি হয়েছে, কত বছর ধরে এই প্রবলেমটা হচ্ছে, সব কিছু বিস্তারিত আমি আগে জানি। এইবার আমি সাথেও যেতে পারি, অথবা যে এই কাজটা করে, যারা টিম একটা গঠন করে কাজটা করে, কিছুদিন পরই তোমরা দীঘারও একটা ঘটনা খুব লাইভ দেখতে পারবে। দীঘাতে গেছে, কিভাবে কি করছে, আমি সব কিছু বিস্তারিত তোমাদের দিয়ে দেবো, যখন দেব তখন সেটা নিয়ে বলবো। তো আমি তার জন্য প্রথম এটা যোগাযোগ করে জেনে আসি, এরপরে টিম যাবে। টিম যখন ওখানে গিয়ে কাজ করবে, মানে কিভাবে সেই আত্মাটাকে ওখান থেকে মুক্তি দেবে, সব কিছু তোমরা দেখতে পারবে। আমি তোমাদের বলেছিলাম না ইউটিউবে এমন কিছু করব যেটা তোমরা সাথে থাকো, নতুন একদম, এখনো পর্যন্ত কেউ করেনি। আমরা শুধু ঘটনা সত্যি সেটা শেয়ার করব না, সাথে সাথে আমরা কোনো জায়গার এরকম অতৃপ্ত আত্মা যে রয়েছে, যার জন্য ব্যবসা খারাপ হচ্ছে, যার জন্য বাড়ির লোক থাকতে পারছে না, যার জন্য বাড়িতে ক্ষতি হচ্ছে, সেগুলোও কিন্তু আমরা রিলিভ করব। তাহলে বোঝাতে পারলাম আমি কি করতে গেছিলাম। এবার চলো আচ্ছা ফুটেজটা দিকে এসো, হোটেলে যাও।
আচ্ছা দর্শক বন্ধুরা, তোমরা ফুটেজটা দেখলে, ফুটেজটা দেখে তোমাদের রীতিমতো মনে হয়েছে না একদম যেখানটা সার্কেল করা রয়েছে ছাদের উপরে, ওখানে একটা অস্পষ্ট সাদা রঙের একটা শ্যাডো, ওখানে মনে হচ্ছে না যেন ঠিক এতটা দেখা যাচ্ছে, তার এতটা ঠিক এরকম করে মুখটা বাড়িয়ে রয়েছে, ঠিক এতটা, মুখটা তো কালো, ঠিক শ্যাডো এতটা। তোমরা খুব ভালো করে যদি লক্ষ্য করো, যেখানটা ছাদের উপর সার্কেল করা আছে ওটা একটা 4 তলা হোটেল, ছাদের মধ্যে ওই জিনিসটা দেখা যায়। এবার আমি তোমাদের বলি, পাশের একটা রুম থেকে রাত তখন প্রায় 12:30 একটা বাজে, পাশের রুম থেকে আমাকে বলা হয় এখানে আপনারা আজকে থাকতেও পারেন, না হলে আপনারা যে হোটেল নিয়েছেন, মানে ওনারাই আমাদের হোটেল ওখানে ঠিক করে দেন, ওই হোটেলে আপনারা চলে যেতে পারেন। তো যেই তনিক সাথে আমি, আমার ছেলে আর মা গেছিলাম, তো আমার মা বললো যে ছেলেকে নিয়ে যাও, কাজটা করবে, করে চলে আসবে। ওখানে গ্রামের লোকরা সত্যি অমায়িক, না বললে নয়, খুব ভালো, অনেক হেল্পফুল, অনেক সাহায্য করেছে। সাথে ছিলেন কিছু বয়স্ক 2জন জেঠু, একজন ছিলেন ওই হোটেলের একজন দাদা। তারা যখন আমাদের ওই যে হোটেলটার জন্য আমাদের বলা হয় গেছিলাম, তো সেটা যখন দেখছিলাম রাতের বেলা, রীতিমতো ওনারা পাশ থেকে বলছে যে ম্যাডাম ছাদের মধ্যে লক্ষ্য করেন কিছু একটা রয়েছে, ছাদের মধ্যে লক্ষ্য করেন কিছু একটা রয়েছে। আর যেই ফুটেজটা নেওয়া হয়েছিল সেই ফুটেজটা নিয়েছিলাম মঙ্গলবার দিন রাতের বেলা, আমরা বুধবার ফিরে এসেছি, মঙ্গলবার রাতে আমরা নিয়েছি। তো আমরা গেছিলাম হচ্ছে সোমবার দিন। তো আমি বারবার করে বলছি কেন বলছেন এই সব কথা, এখানে কিছুই নেই, আমি ওনাদেরকে বলছি, কিন্তু গা ছমছমে একটা পরিবেশ, একটা ভয় লাগছিল। তারপরেও আমি ওনাদের বলছি যে কিছু নেই, কারণ আমার ছেলের সাথে ছিল, আমি জানি ও ভয় পায় না, তবুও বাচ্চা মানুষ তো অন দ্য স্পট রয়েছে, একটা স্পটে দাঁড়িয়ে দেখা ওরকম, ওর তো এটা ভয় লাগতেই পারে। যাই হোক, পরে যখন আমি ফোকাস করি, সত্যি কথা বলতে আমার নিজেরও হাত কেঁপে যায়, যেটা তোমরা ক্যামেরায় দেখতেই পেরেছো। কারণ সত্যি কথা বলতে না, মানে আমি প্রথমে দেখতে পাচ্ছিলাম না, সত্যি বলছি, আমি রিয়েলি বলছি, আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ আমি ওই দিকে ফোকাস কম, হোটেলের আদার সাইডগুলো আরও ভালো করে লক্ষ্য করছিলাম যে এত ভালো একটা হোটেল, ওরা কিন্তু ভাড়া দেয়, হোটেলের লোকরা ভাড়া দেয়, কিন্তু ওরা নিচের 4-5টা রুম রয়েছে সেগুলো ভাড়া দেয়, 2 তলা 3 তলা 4 তলা ওরা ভাড়া দেয় না, ওরা চাইছে যে ওখান থেকে যে আছে তাকে সরাতে। এবার আমি যা দেখেছি সেটা তোমরা ভালো করে জুম করে স্টপ করে দেখো, তাহলে বুঝতে পারবে। এবার আমি আসছি ঘটনায়। আচ্ছা ঘটনাটা বলি, আমাদের ওই পাশের হোটেলে যে ম্যানেজার রয়েছে উনি বলেন ম্যাডাম অ্যাকচুয়ালি বিষয়টা হয় কি, বিষয়টা হচ্ছে বহুদিন যাবত মানে আমরা এখানে বসবাস করছি, মানে পাশের হোটেলের, ঠিক আছে, যেই হোটেলে এটা ঘটছে সেই হোটেল না, কিন্তু পাশের হোটেলের ম্যানেজার বলছে, কারণ যেই হোটেলে অ্যাকচুয়ালিও প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় তার ম্যানেজার কিন্তু কলকাতার, হ্যাঁ ম্যানেজার কলকাতার, ম্যানেজার থাকে না। এবার কি হয় বলো তো, ওখানে এতটাই মানে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সবার মধ্যে এতটাই একটা সুসম্পন্ন বন্ধুত্ব ভাব, ধরো পাশাপাশি হোটেল তো, এবার যেই হোটেলে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো ঘটছে, যেটা তোমরা ফুটেজে দেখলে, তার পাশের যে হোটেলটা আছে সেই হোটেলের যিনি ম্যানেজার আছে ওনাকে বলেছেন যে দাদা আমি তো কলকাতা থেকে আসা যাওয়া করতে পারবো না, থাকতাম ওখানে, থাকতাম ওই হোটেলেই থাকতাম, যদিও হোটেলের মধ্যে এরকম একটা দুর্ঘটনা বহু বছর আগে ঘটে না যেত, তাহলে আশা করি থাকতাম, কিন্তু যদি কোনো মানে পর্যটক আসে তাহলে পারে তুমি সব কিছু ডিল করো। পাশের হোটেলে, যে হোটেল থেকে আমরা ফুটেজ নিচ্ছিলাম রাতের বেলা দোতলা দিয়ে দাঁড়িয়ে, ঠিক আছে, তো সেই হোটেলের ম্যানেজার উনি হচ্ছে ওখানের একদম খুদ, ছোটবেলা থেকে জন্ম, পড়াশোনা, স্কুলিং সব কিছু ওখানে ওনার। তো উনি তখন বললেন যে ঠিক আছে আমি দেখে দেবো, কোনো অসুবিধা নেই, তবে ওনাদের মধ্যে একটা ডিল হয়, সেটা হচ্ছে যেই পর্যটক আসুক না কেন, বকখালির মতো জায়গায় সেরকম কিন্তু পর্যটক হয় না, খুব কম, খুব কম, আগে তো হতোই না, এখন তবুও হয়। বলছে পর্যটক যখন আসবে এইটাই ডিল, যে যেই বলুক না কেন 2 তলা 3 তলায় থাকবো, কিন্তু ভাড়া দেবে না, ভাড়া দেবে না। ওই পাশের দাদাকে বলে যায় হোটেলে, যে হোটেল থেকে আমরা ফুটেজ করি, বলছে নিচের যে 5টা রুম আছে সেই 5টা রুম
দিতে পারো। এসি নন এসি মিলিয়ে রয়েছে, 3টে এসি রয়েছে, 2টো নন এসি রয়েছে, ওইগুলো দেবে। তো এবার এই পর্যন্ত স্টপ হয়েছে কথা হয়ে। কিন্তু যে দনিক ওখানে দেখেছি আমাকে অনেকেই চেনে, আমার ঘটনা অনেকেই শোনে। আর সত্যি কথা বলতে গ্রাম্য পরিবেশ হলেও মানে তাদের একটা একতা দেখে না আমি অবাক হয়ে গেছি, যেটা আমাদের শহরাঞ্চলে নেই, এই একতাটা নেই। ওখানে এত সুন্দর নিজেদের মধ্যে একটা বন্ডিং, এত ভালো। আমরা তো জানি কি একটা দোকানে যদি বিক্রি হয় পাশাপাশি আর একটা দোকানে সেল না থাকলে একটা হিংসাহিংসি হয়, বা আমার সেল নেই ওর খুব সেল হচ্ছে এইটা হয়। সেরকমই পাশাপাশি হোটেল, কিন্তু একটা হোটেলের দেখো হয়ে আর একটা হোটেলের ম্যানেজার কতটা হেল্প করতে পুরো নেমে পড়েছে। যাই হোক, এই জিনিসটাই ভালো লাগে। এখনো কোথাও না কোথাও মানসিকতা বোধ বলে জিনিস কাজ করে, সেটাই পদে পদে আমি কিন্তু প্রমাণ পাই। এবার বলি, আমাদের ম্যানেজার দাদা ভাই যেখান থেকে ফুটেজটা নিই, উনি বলেন যে আপনার কথা আমি কলকাতায় যিনি থাকেন ওনাকে আপনার লিঙ্ক পাঠাই। উনিও আপনাকে অনেকবার কল করেছিলেন কিন্তু আপনি রিসিভ করেননি, কারণ তোমরা জানো আমি ফোনটা এরকম করে রেখেছি, আমি ফোনটা রিসিভ করি না। যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছে আমি তার সাথে কিন্তু রেসপন্স করছি। এবার ঘটনাটা যেটা শুনি সেটা হচ্ছে ওই যে হোটেলটা, যেই হোটেলটার ফুটেজ তোমরা দেখছো, ওই হোটেলটা আজ থেকে প্রায় যখন হয় হোটেলটার বয়স অ্যাকচুয়ালিও সেটা হচ্ছে 44 বছর। আসছে বছর জানুয়ারি মাসে হচ্ছে 45 বছর হবে। এবার বলছে 44 বছর ধরে হোটেলটা ওখানে করা। হোটেলে কিন্তু পর্যটক আসে অনেক, যখন কোনো সময় ধরো ট্যুরিস্ট পার্টি যায় তখনও কিন্তু অনেকে ওই রুমটা ওই হোটেলটা নেওয়ার জন্য, খুব এক্সপেন্সিভ রুম কিন্তু রেট ওখানে নেওয়ার জন্য অনেকেই যায়, কিন্তু ওনারা ইচ্ছা থাকলে ওনাদের উপায় নেই, ওনারা দিতে পারেন না। আমাকে বলছে ম্যাডাম আপনি যেহেতু, আমি কিন্তু তোমাদের বলেছিলাম না আমার এক ভাই রয়েছে যে যাবে ভাইয়ের সাথে, সেই ভাইয়ের কথাও ওনারা জানেন। বললেন যে আপনি যদি এই যে হোটেলের মধ্যে যে মহিলাটির অতৃপ্ত আত্মা রয়েছে, যদি এখান থেকে তাকে মুক্তি করে দিতে পারেন তাহলে পারে আপনি যা চাইবেন তাই দেব। সত্যি কথা। এবার আমাদের ব্যাপার হচ্ছে কি, সত্যি কথা বলতে আমার তরফ থেকে যে আমাদের টিম যাবে, মানে যে আমার ভাই, তোমাদেরও যদি কোনো দরকার লাগে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, এইটুকুনি বলে রাখলাম, ঠিক আছে? যে ভাই যাবে সে ভাই যা মূল্য নেবে নেবে, কারণ ওর মতো ও কাজ করবে, এসব কিন্তু আমি পারদর্শী নই, ও ওর মতো করে কাজ করবে। দেন ওর সাথে যারা যাবে টিমে, যদি আমিও যাই আমার সেখানে কিছু রাখবে না, কারণ আমার যাওয়া আসা খরচা যেটা হোটেল থেকেই সেই পুরোটাই ওঠাবে, ঠিক আছে? আমরাও যে গেছি আমাদের পুরো হোটেলের যে মানে রুম রেটগুলো, যে রুম থাকার সব কিছু ওনারা দিয়েছে, ব্রেকফাস্ট ওনারা দিয়েছে, শুধু আমরা বাইরে খাবারটা খেয়েছি। আমাদের ম্যানেজার দাদাভাই বলেন যে আজ থেকে 44 বছর আগে এই হোটেলটা তৈরি হয়। তখনও আমার হোটেল ছিল দোতলা, যেই হোটেলের থেকে আমি ফুটেজটা নিই, এখন সেই হোটেলটা 4 তলা। আমাদের ওই দাদাভাই বলেন যে যখন পাশাপাশি হোটেলটা হয়, আর এই জায়গাটা ওই দাদা ভাইয়েরই, মানে যেই দাদা ভাই আমাকে ঘটনাটা বলেন সেই দাদা ভাইয়েরই জায়গা, পাশাপাশি দাদা ভাই বিক্রি করে দিয়েছে। আর ওই যে পরপর ওখানে যে হোটেলগুলো আছে সব হোটেলসগুলো হচ্ছে দাদা ভাইদের জায়গা। দাদা ভাই বলেন আমি সব হোটেল, এত জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, আর যে যার মতো করে নিয়েছে। আর আজকে যেহেতু আমাকে দায়িত্ব নিয়ে আপনাকে ডাকতে হচ্ছে, আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলতে হচ্ছে, এই কারণে এই যে জায়গাটা কেনে কলকাতারই একজন, আপনাদের ওই কলকাতাতেই থাকে, উনি বলেন দাদা ভাই। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার, জায়গাটা কোনো খারাপ ছিল না, এক প্লটের মধ্যেই সব কটা জায়গা আর সব কটা হোটেল হয়েছে, কম করে ওখানে 8টা কি 9টা হোটেল আছে ব্যাক টু ব্যাক, ঠিক আছে? পাশাপাশি আমাদের দাদা ভাই বলেন যে ম্যাডাম 44 বছর আগে যখন হোটেলটা হয় তখন ঠিক চলছিল, 2 বছর মতো ভালো খুব চলেছে, তখন ঠিক ছেলে ঠেলে পাওয়া যাচ্ছিল না। 44 বছর আগে বকখালিতে মানে হাতে গুনে লোক জানতোই হয়তো 100 জনের মধ্যে 50 জন, সেরকম লোক যেত না। কলকাতার একজন কিনেছে,
খুব বড় করে ভালো করে হোটেলটা করে। মানে আজ থেকে 44 বছর আগেই কিন্তু হোটেলটা 4 তলা করে। তখন কিন্তু বলছে বকখালিতে আমাদের এই যে লাইনটা গলির এখানে যে মানে এখানে পর পর যে হোটেল আছে সব থেকে বড় হোটেল ছিল ওই হোটেলটা, যেই হোটেলটা এখন খারাপ। বলছে এবার বলি, বলছে এই হোটেলে অ্যাকচুয়ালি আমরা ভাড়া দিতে পারি, পর্যটক আসলো ভাড়া দিলাম, আমাদের কি, কিন্তু আমরা ভাড়া দিই না এই কারণে যাতে আমার বদনাম না হয়, আমার বদনাম। দাদাভাই বলছে যেটুনি জায়গাটা আমার। আর সব থেকে বড় কথা, আজ থেকে প্রায় 42 বছর আগে একজন হাজব্যান্ড ওয়াইফ দুজন আসে ভাড়া, হাজব্যান্ড ওয়াইফ। আর আজ থেকে 42 বছর আগে আইডেন্টি প্রুফের কোনো ভ্যালু ছিল না, যে আইডেন্টি প্রুফ দেখাতে হবে। যদি গিয়ে বলতো আমরা হাজব্যান্ড ওয়াইফ তো রুম দিয়ে দিত। এরকম দীঘাতেও অনেক হোটেল আছে, সব ঘটনা আসবে, চিন্তা করো না, আমার কাছে সব এসে গেছে। বলছে ওই হাজব্যান্ড ওয়াইফের নাম করে পরে পরে তো অনেক কিছু হয়েছে, এখন আইডেন্টি প্রুফ ছাড়া চলেই না। আবার কি একজনের দিলে হবে না, যতজন যাবে সবার আইডেন্টি প্রুফ লাগবে। এখন তো অনেক কড়াকড়ি নিয়ম হয়েছে, আগে তো সব ছিল না 42 বছর আগে। তো হাজব্যান্ড ওয়াইফ বলে একটি ছেলে একটি মেয়ে আসে। আসতে তখন হোটেলে যে ছিলেন রিসেপশনে, তো সে বলেন যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ? বলেছে হ্যাঁ। তো রুম ওরা নেয় 2 দিনের জন্য। নেওয়ার পর বলছে প্রথম দিন সন্ধ্যাবেলা একটু চিৎকার চেঁচামেচি শুনেছিল প্রথম দিন, আর ওরা 3 তলায় ছিল, একদম 3 তলায়। বলছে যখন সন্ধ্যাবেলা চিৎকার চেঁচামেচি হচ্ছিল ওরা একা 3 তলায় ছিল, পুরো হোটেল ফাঁকা। আর রিসেপশনে যিনি বসেছিলেন ওনাদেরকে যিনি রুমটা দেখান, সে পরের দিন সকালবেলা ওই দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ যারা পরিচয় দিয়ে আসেন ওনার হাজব্যান্ডকে বলেন যে আচ্ছা স্যার একটা কথা বলবো, কিছু মাইন্ড করবেন না? বলছে না বলুন। তখন বলেছিল আচ্ছা আপনাদের এরকম সন্ধ্যাবেলা খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল রুমের মধ্যে, শুনছিলাম। তখন ছেলেটি বলে যে কি ফালতু কথা বলছেন, আমাদের রুমে কেন চিৎকার চেঁচামেচি হবে, আমাদের তো কোনো অশান্তি হয়নি, আর আমার তো বউ ঘরে ছিল, আমরা তো গল্প করছিলাম, তারপর তো বাইরে বেরোলাম। এরকম একটা কথা বলে বেরিয়ে যায় একা। তারপর যখন বেরিয়ে যায় তখন কিছু একটা সন্দেহ হয় ওই রিসেপশনে যিনি ছিলেন। আজ থেকে 42 বছর আগের ঘটনা বলছি, ভালো করে শোনো। তো কিছু একটা বুঝতে পারে, তখন ওই লোকটিকে মানে যারা হাজব্যান্ড ওয়াইফ আসে লোকটিকে তখন বলে যে আপনি স্যার কোথায় যাচ্ছেন? তখন বললো আমি সকালবেলা টিফিন আনতে যাচ্ছি, টিফিন খাবে, আমার বউর খিদে পেয়েছে, আমরা সমুদ্রে স্নান করতে যাব। তখন বলছে ঠিক আছে। ওই যে লোকটা গেছে, ওই যে লোকটা টিফিন আনার নাম করে সকালবেলা চলে গেছে, 42 বছর ধরে কোনো দিন ওই লোকটা আর বকখালির দিকে মুখ ঘুরেও তাকায়নি। আর ওই লোকটার অপেক্ষা করে আজ 42 বছর ধরে ওই রুমের মধ্যে, এমনকি সে নিচে নামে না, 2 তলা 3 তলা আর 4 তলা ছাদে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সন্ধ্যাবেলাও তাকে দেখা যায় ঘুরে বেড়ায়। এবার বলছে যারা নিচে থাকে, ধরো 2 তলা 3 তলায় তো ভাড়া দেওয়া হয় না, নিচে এখনো পর্যন্ত কিন্তু ভাড়া দেওয়া হয়। বলছে নিচে যখন ভাড়া দেওয়া হয় অনেক সময় কি হয়, বলছে আজ থেকে প্রায় 8 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। প্রথম ওর যে অস্তিত্ব ছিল ওই মহিলাটির, সেটা হোটেলের অনেকেই অনেক আগে জেনে গেছে যে হোটেলের একটা খারাপ হয়ে গেছে পরিবেশ, তার আত্মা এখানে রয়েছে, কিন্তু সেই রকমভাবে তার আত্মা কোনো রকম কাউকে ক্ষতি করতো না, দেখাও দিত না, কিন্তু ওরা বুঝতে পারত। কিন্তু বলছে ম্যাডাম 8 বছর আগে আমরা মানিনি, আর যে ম্যানেজার ছিল সেও কলকাতার ওই হোটেলে, তো সেও ওখানে থাকতো না। আমাদের যে বলছে দাদাভাই উনি সব কিছু ওই হ্যান্ডেল করেন ওই হোটেলের। বলছে আজ থেকে 8 বছর আগে এত লোক হয়, টুরিস্ট প্রচুর আসে, আর অনেক টুরিস্ট বাস এসছিল। তো টুরিস্ট প্রচুর আসায় হোটেলগুলো ওরা ভাড়া দিয়ে দেয়, 2 তলাতেও ভাড়া দিয়েছিল। বলছে কি বলবো, 2 তলায় যতগুলো রুমে পর্যটক ছিল সবাই কমপ্লেন করছে, একে একে এসে রিসেপশনে আজ থেকে 8 বছর আগে
বলছে যে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, আপনাদের হোটেল রুমে থাকা যাচ্ছে না, হোটেল রুমে থাকা যাচ্ছে না, পচা দুর্গন্ধ রাত থেকে আর কি, ঠিক আছে, রাত 8টা-9টা থেকে একটা পচা দুর্গন্ধ দোতলার সবাই পাচ্ছে, এমনকি যারা একদম নিচে রয়েছে তারাও ওই পচা দুর্গন্ধ পাচ্ছে। তো তখন এত মানে পর্যটক ঢুকেছে কি বলবে, তখন দাদাভাই বলে যে আসলে না আমাদের হোটেলের পেছনে একটুখানি কাজ হচ্ছে, ওখানে কিছু নোংরা টোংরা ফেলে গর্ত বোঝাই করছে, ওখানে একটা হোটেল হবে, মানে নোংরা গাড়ি করে নিয়ে এসে নোংরা ফেলা হয় ওখানে, আর পুকুর আছে, ওই পুকুর পচে গেছে, হয়তো তার গন্ধ বেরোচ্ছে। তো পর্যটক বলছে যে ঠিক আছে, কিন্তু সবার মধ্যে দিনের বেলা বেরোলো না, রোদে তো আগে গন্ধটা বেরোবে না, রোদে গরমে কিন্তু বেরোলো না, রাতের বেলা যথেষ্ট ওয়েদার ঠান্ডা, তারপরেও এরকম গন্ধ বেরোচ্ছে। যাই হোক, সবাই ঘুরতে গেছে, বেরিয়ে গেছে, সমুদ্র ধারে গেছে, সবাই জিনিসটা ভুলে গেছে। কিন্তু পরের দিনও অনেকে সন্ধ্যার পর আবার সেই গন্ধটা পেয়েছে, তারপরে একে একে রুম যার যার ছেড়ে যার যার বাড়ি চলে গেছে পর্যটকরা। কিন্তু এই যে জিনিসটা, এই যে দুর্গন্ধ, এইটা প্রায় এখনো পর্যন্ত পাওয়া যায়, এখনো পর্যন্ত। আমাদের দাদাভাই বলেন যে ম্যাডাম যখন ও বেরোয় মানে ওই আত্মাটা বলছে যখন ও বেরোয় তখন না পচা একটা ভ্যাসকা দুর্গন্ধ বেরোয়, আর খুব চিৎকার করে, এমনকি এখন বলছে আমরা নিচে ভাড়া দিতেও ভয় পাই। হঠাৎ মধ্যরাতে খুব চিৎকার করে কাঁদে, মধ্যরাতে। ও যে কার জন্য অপেক্ষা করছে এখনো পর্যন্ত সেটা ঠিক নেই। আর বলছে যে রাতের বেলা যদি একতলায়ও নাবে না, গন্ধ চিৎকার এগুলো শোনা যায়, কিন্তু দোতলায় যদি কেউ থাকে বলছে রাতের বেলা 12টা-1টার সময় দরজায় গিয়ে নক করে, আর যারা থাকে তারা ভাবে হয়তো কেউ জল দিতে এসছে, বা কেউ আশেপাশে হোটেলে অনেকে হয় না, একটা রুমে ঢুকতে গিয়ে আর একটা রুমে ভুল করে চলে এসছে, সাথে সাথে যখন দরজা খুলে দেখে কেউ নেই, একটা হাওয়া চলে গেল, আর ওই হাওয়াটা যে চলে গেল ওই হাওয়াটার সাথে একটা পচা দুর্গন্ধ, সেই হাওয়াটার সাথে মানে যদি ভরা পেটে থাকে সে বমি করে ফেলবে ওখানে, এত পচা গন্ধ। আর রাতের বেলা ওরকম টোকা দেয়। কিন্তু আমাকে যে দাদাভাই ডেকেছিলেন, পাশের হোটেলের যে ম্যানেজার ছিলেন, উনি বলছে ম্যাডাম আপনাকে রীতিমতো উনি হাত জোর করে বলছে আমার মায়ের সামনে, বলছে ম্যাডাম আপনি যে দেখে চলে যাচ্ছেন এটা ভুলবেন না, আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের হোটেলটা থেকে ওই মহিলার আত্মাকে আপনি সরিয়ে দেন। তারা শুধু ওখানে বলে না, যারা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এগুলো সার্চ করে, দেন আত্মা যেখানে থাকে তাদেরকে ওখান থেকে মুক্তি দেয়, তারা তো কিছু হলেও নেবে, তো সে যা নেবে, কিন্তু এখানে আমার কিচ্ছু নেওয়ার নেই। তবে যদি আমি যাই, আমি শুধু বলেছি আপনি আমার আসা যাওয়ার খরচাটা আপনি বেয়ার করবেন, দেন খাওয়া দাওয়া আমার, কারণ খাওয়াটা আমার খুব পার্সোনাল জিনিস, আমি খুব বেছে খাবার খাই, তাই খাবার ভার আমি কাউকে দিতে পারবো না, ওই দায়িত্ব ভারটা আমার পুরো টোটালি, আর হোটেলটা আপনারা দিয়ে দেবেন তাহলেই হবে। আর সব থেকে বড় কথা, হয়তো আমি যেতে পারবো না, তবে চেষ্টা করবো, দীঘার একটা হোটেল আছে ওখানে যাওয়ার, সেটাও তোমরা ভিডিও পাবে। আর আমাদের দাদা ভাই মানে হোটেলের বলেন যে এই হোটেলটা জানি না আদৌ যে মহিলা আছে তাকে ওখান থেকে আমরা সরাতে পারবো কি না, কারণ আমরা সবাই জানি কাকদ্বীপ, তারপর আমাদের ক্যানিং সব তো সাউথের দিকে, তারপরে তোমার হচ্ছে বকখালির সাইডে বলছে প্রচুর মুসলমান পীর বাবা আছে ওখানে, পীর বাবা বলছে তাবর লোক যাদের এক রীতিমতো জায়গায় জায়গায় দোয়া রয়েছে, তাদেরকে নিয়ে এসে টাকা বলছে কয়েক লক্ষ টাকা ওই হোটেলের ওই মহিলাটির আত্মাকে সরানোর জন্য দেওয়া হয়েছে। কিন্তু ওই মহিলার আত্মা সবাই ভেবেছে হয়তো কাজ করেছে চলে গেছে, কিন্তু পরে যখন জানে না, চুপচাপ সব শান্ত, যেই দোতলায় একটা ভাড়া দিয়েছে ঠিক রাতের বেলা 12টার পর গেটে টক 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 টোকা,
যেই কেউ এসে গেটটা দরজা খুলবে সাথে সাথে একটা হাওয়া বেরিয়ে যায়, কিচ্ছু দেখা যায় না, একটা হাওয়া বেরিয়ে যায়, আর ওই হাওয়ার সাথে একটা পচা দুর্গন্ধ বেরিয়ে যায়। এই ওই হোটেলের এই হচ্ছে ঘটনা, আদার্স ওখানে কিচ্ছু হয় না। আর হ্যাঁ বলছে শনিবার, মঙ্গলবার বা ধরো আমাবস্যা, কালী পুজোর যে একদম অন্ধকার ঘুটঘুটে আমাবস্যাটা থাকে কালো, ওই সময় ছাদে মহিলাটিকে দেখা যায়। ছাদে আমাকে দাদাভাই বলছে ওই হোটেলের জন্য আমার হোটেলের ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমার হোটেলে অনেক পর্যটক আসে ঘুরতে, অনেকে আছে রাতের বেলা ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে থাকে, অনেকে ওই জিনিসটা লক্ষ্য করেছে, রীতিমতো ভয় পেয়েছে, বলেছে আপনার হোটেলে জীবনেও আসবো না, পাশের হোটেলটা খারাপ। তো পাশের হোটেলটা খারাপ বলে আমার হোটেলে আসবে না, ওই হোটেলে তো ব্যবসা খারাপ হচ্ছে, সাথে আমার হোটেলেরও ব্যবসা খারাপ হচ্ছে। ভাবো, যাদেরকে ওখানে মুসলিম অনেক তান্ত্রিক নিয়ে এসছে, ওঝা নিয়ে এসছে, তারা ওখানে অনেক রকম তাদের কাজ করেছে ছাদের মধ্যে উঠে। তারপর যেই রুমের মধ্যে অ্যাকচুয়ালি ওই মহিলাটির মৃতদেহ পাওয়া গেছিল, আমি জিজ্ঞাসা করছিলাম দাদাভাইকে যে দাদাভাই অ্যাকচুয়ালিও যে ওনার হাজব্যান্ড পরিচয় দিয়েছিলেন ওনাকে খোঁজার চেষ্টা করেছিলেন, তো একটাই কথা বললো যে তখন সিসিটিভি ছিল না, আর সব থেকে বড় কথা তখন না আইডেন্টি প্রুফের ওরকম কোনো চল ছিল না, আর কোনো ফুটেজও ছিল না, ফটো। তো পুলিশকে বলেছিলাম যে এরকম এরকম দেখতে, পুলিশ অতটার গায়ে দেয়নি, আর তখন তো বুঝতেই পারছো এখনের মতো এতটা নিয়ম ছিল না। আর ওই মহিলাটি অ্যাকচুয়ালি যে মারা যায় বলছে ওরা দুদিনের জন্য ঘরটা নিয়েছিল, দুদিনের জন্য। ওরা আসে হচ্ছে রাতের বেলা আসে, বললো আমরা কালকে সারাদিন থাকবো, পরের দিন সারাদিন থাকবো, তারপরের দিন আমরা সকালবেলা 8:30 রুম ছেড়ে দেবো। তো ভালো কথা। বলছে যে আমরা অনেক করে বলেছিলাম যে আমাদের তো এরকমভাবে হোটেল দেওয়া হয় না, হোটেল হচ্ছে সকালবেলা আমরা দিই 10টার সময় ইন করবে, আবার 10টার সময় চেক আউট করে দেবে হোটেল, ওখানে রুলস। কিন্তু ওনারা বলছে যখন এসেছিল রাতের বেলা, তো অনেক করে বলেছে যে দেখুন রাতটুকুনির জন্য কি আছে, আপনাদের তো নতুন হোটেল করেছেন, কি আছে, আমরা তো কলকাতারই মানুষ, এই সব বলে খুব মুখ মিষ্টি দেখিয়ে বলেছে ঠিক আছে পুরো ভাড়া না দিলেও হাফ ভাড়া দিয়ে দেবো। তো এমনকি আমাকে দাদাভাই বলছেন উনি একদিনের ভাড়া পর্যন্ত দেয়নি, কারণ আগে কি হতো বলতো, সাইন টাইন করালো, খাতায় করিয়ে নিয়ে বললো দাদা আপনি একদিনের টাকাটা রাখেন, আবার যেদিনকে বেরিয়ে যাব হোটেল দিয়ে সেই দিনকে আপনাকে একদিনের টাকাটা দিয়ে দেবো। আগে কিন্তু এরকম হতো, এখন কিন্তু সাথে সাথে রিসেপশনেই যাবে, গিয়ে যেই রেজিস্ট্রেশন তুমি যেই সই করবে সাথে সাথে কিন্তু পুরো, আবার তোমার রুম রেট যা থাকে তার থেকে বেশি, নয় জলের নয় ডেভেলপমেন্ট ফ্রি, উল্টে আরও 20-30 টাকা ডে হিসাবে কিন্তু নিয়ে নেয়। আগে কি হতো যে দাদা ঠিক আছে আজকের টাকাটা নেন, আপনাকে আমি আগামীকাল দিয়ে দিচ্ছি, ঠিক আছে যাওয়ার আগে আপনাকে আর একদিনের দিয়ে দেবো। তখন কিন্তু হোটেল থেকে, আমরাও এরকম অনেক হোটেলে থেকেছি জানি, তখন কোনো ব্যাপার ছিল না। কিন্তু যত আস্তে আস্তে যুগ পাল্টাচ্ছে সব কিছু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এবার সব থেকে বড় কথা আমাদেরকে দাদাভাই বলেন যে ওনারা ওরকম করে এসছিলেন, এবার রাতের বেলা বলেছিল হাফ ভাড়া দেবো, আর 2 দিন তো থাকবো, 2 দিনের ভাড়া। তো যে ছিল নতুন হোটেল, নতুন ভাড়া হচ্ছে, তো সে অনায়াসে দিয়ে দেয়, প্রথমে একটু গুনগুন করে তারপর দিয়ে দেয়। বলছে যেদিনকে ওনারা আসে সেদিনকে একটা সন্দেহ হয়েছিল মনে, কারণ যারা এসব হোটেল চালায় না তারা কিন্তু কে হাজব্যান্ড ওয়াইফ, কে পরের বউকে নিয়ে এসছে, কে কলেজের বান্ধবী নিয়ে এসছে, বউ পরিচয় দিচ্ছে, সব কিছু তারা বুঝতে পারে, তাদের এই অভিজ্ঞতা কিন্তু খুব ভালো থাকে। তো রিসেপশনে যে ছিল আজ থেকে 42 বছর আগে, সে কিন্তু বুঝতে পেরেছিল যে এটা হাজব্যান্ড ওয়াইফ না, কিন্তু তবুও হতেও পারে, একটা মানুষের আগে নেগেটিভ আসে চিন্তাধারা, তারপর পজিটিভও হয়ে যায় সেটা, সেই জন্য কিছু বলেনি। আর সবাইকে যদি ওই সময় সন্দেহ চোখে দেখতে বসে তাহলে তো ব্যবসাই হবে না। তো বলছে যেদিনকে ঢোকে সেদিনকেই ওদের না আচরণটা একটু অন্যরকম লাগছিল, তারপরেও জিনিসটা অতটা গুরুত্ব দেয়নি, যাই হোক তাদের থাকতে দেয়। তারপরের দিনকে যখন হাজবেন্ডটা ওনার চলে যায়, যে না কি খাবার আনতে যাচ্ছে, রাতের বেলা কিন্তু বেশ ঝগড়া অশান্তি হয়েছে, চিৎকার চেঁচামেচি হয়েছে। এইবার
আনুমানিক আমাকে দাদাভাই বললেন রাতের বেলায় যত সম্ভব বউটাকে যখন চিৎকার চেঁচামেচি হচ্ছিল তখনই মার্ডার করে দিয়েছে ছেলেটা। মার্ডার করে দিয়ে ওই ডেড বডির সাথেই রাতের বেলা রাত্রি সহবাস করেছে। বুঝতে পেরেছো? সে ছিল রাত্রেবেলা তার সাথে, হয়তো কারণ হোটেলে ওই সময় 42 বছর আগে যিনি ছিলেন, এখন অনেক বয়স হয়ে গেছে, ওনার বয়স্ক, উনি অনেক বয়স্ক, ওনার সাথে দেখা করেছি, বলছে যে ওই সময় রাতের বেলা ঝগড়া হওয়ার পর থেকে আর কিন্তু ওই বউটার মহিলাটির কথা কিন্তু শুনতে পারিনি। যখন চিৎকার চেঁচামেচি হচ্ছিল তখন ওই মহিলাটির গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল, তারপর পাওয়া যায়নি, সকালবেলাও পাওয়া যায়নি। কিন্তু ওনার স্বামী যে পরিচয় দেয়, উনি বলে আমি যাচ্ছি জল খাবার আনতে। ওই যে গেছে খালি হাতে, কোনো ব্যাগপত্র কিছু না, ওই যে গেছে, উনি আর ফিরিনি। আর তারপরে কি ওই যে মহিলাটির ডেড বডি ওরকমভাবে পড়েছিল আর লক্ষ্যও করেনি, যে রিসেপশনে ছিল সে লক্ষ্যও করেনি। পরের দিনকে যখন রুম ছাড়ার হবে তখন না পচা গন্ধ বেরোচ্ছিল, পচা গন্ধ, গরমকাল ছিল তো। আর মারা গেছে তো ওই প্রথমে বললাম আনুমানিক রাতের বেলায় মারা গেছে, রাতে মরেছে। তারপরে সারাটা দিন, তারপরের দিনকে দুপুরবেলা 10টার সময় ঘর ছাড়ার কথা, যখন ছাড়িনি তখন উপরে গিয়ে দেখছে বাইরে দিয়ে গেট লক করা, প্রায় আনুমানিক 11টার সময়। এই হচ্ছে ব্যাপার। আর সে মহিলাটি একদম ভ্যাপসা একটা গন্ধ বেরোচ্ছিল, আর ওই গন্ধটাই এখনো নাকি হোটেলের মধ্যে ঘুরে বেড়ায়। এটাই ছিল আমার ঘটনা। হোটেলের ফুটেজটা ভালো করে আরো একবার দেখো, চাও। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের জন্য আমি অনেক কিছু করি, অনেক কিছু আস্তে 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 সব কিছু জানতে পারবে। আগে থেকে কিছু বলবো না, অনেক কিছু আগে থেকে সোশ্যাল মিডিয়ায় বলাটা বারণ থাকে। আগে জিনিসটা হয়ে যাবে, তারপরে তো তোমরা পাবে। যেরকম আমি গেছি, এত কিছু জেনে এসছি, ফুটেজ নিয়ে এসছি, তারপরে তোমাদেরকে দিয়েছি। আর এমনকি আমি পরের দিনকে আমি সন্ধ্যাবেলায় আমি কিন্তু ওই হোটেলেও গেছিলাম, সেটাও তোমাদের বলে দিচ্ছি। ওই হোটেলে আমি গেছিলাম রীতিমতো। ওই হোটেলে না সিঁড়ি আছে 4 তলায়, বলছে ওই সিঁড়িতে নাকি ওই মহিলা বসে বসে কাঁদে। সেই সিঁড়ির ফুটেজও তোমাদের দিলাম, তোমরা দেখো। দর্শক বন্ধুরা, সিঁড়ির ফুটেজটা দেখেছো? হ্যাঁ, এই সিঁড়ি আর তৈরি হয়নি। ওই সিঁড়িতে কেউ কাজ করতে ভয় পায়, ওই সিঁড়িতে টাইলস বসানো হয়নি। পরে পরে তো 1 তলা 2 তলা 3 তলা সব হয়েছে, ওইখানে আর হয়নি। বলছে সিঁড়িতে বসে নাকি মহিলাটি কাঁদে, যার জন্য কেউ কাজ করতে চায় না। আর বকখালিতে মোটামুটি সবাই এটা জানে, সবাই জানে কতটা ভয়ঙ্কর। আর আমি যখন ভিডিওটা করছিলাম না, বিশ্বাস করো, ওই যে সিঁড়িটা উঠে গেছে, গিয়ে যে টার্নিংটা নিয়েছে না, আমার মনে হলো যে সিঁড়িটা উঠে গিয়ে টার্নিংয়ের কাছে না একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। অন গড বলছি তোমাদের, অন গড। আমি পরিষ্কার, কেন আমি ছিলাম প্রথম ছিলাম। আর দোতলার সিঁড়ি দিয়ে উঠছিল, ওটা 3 তলার সিঁড়ি, তো দোতলার সিঁড়ি দিয়ে ওনারা উঠছিলেন, আর আমার ছেলেও ছিল ওনাদের সাথে। আর আমি কথা বলতে বলতে আগে চলে গেছি, গিয়ে না আমি জাস্ট জানি উপরে উঠবো না। আমি ওখান থেকে যেই সিঁড়ির দিকে ক্যামেরাটা করেছি না, অন গড বলছি, একটা পুরো সাদা অস্পষ্ট একটা মহিলার আমি দেখলাম, একদম ছায়ামূর্তি যেন উপরে উঠে গেল। সিঁড়িটা তোমাদের যে দেখালাম, এই তো সিঁড়ি থেকে এই টার্নিং নিয়ে তো উপরে উঠে যাচ্ছে 4 তলায়। আমি দেখলাম পুরো উপরে উঠে গেল। আমি এতটা ভয় পেয়েছি, সাথে সাথে ঘুরে আমি চলে এসেছি। আমাকে বললো যে ম্যাডাম যাবেন না? বললাম না না, উপরে যাবো না, আর রাত হচ্ছে তো, মা ফোন করেছিল, এই কথা বলে ওখান থেকে বেরিয়ে গেছি। আর কি বলবো, কালকে তোমাদের ভিডিও আমি এমনি দিতে পারিনি, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, প্রচণ্ড। যাই হোক, ঘটনাটা কেমন লাগলো, ফুটেজগুলো তোমাদের সাথে সত্যি সত্যি শেয়ার করলাম, কারণ আমি এরকমই, আমি সত্যকে নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে খুব ভালোবাসি, মিথ্যে কোনো বানানো গল্প দিয়ে না। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আর হ্যাঁ, কালকে কিন্তু আমাদের ভূত সত্যি চ্যানেলে
কেউ ঘটনা দেখতে মিস করবে না। কালকে কি ঘটনা আসছে সেটা আমি কমিউনিটি পোস্ট দেবো, সবাই চোখ রেখো। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।